সাধু ভাষায় কি বলতে পারি যে আমার মস্তকটা খুব ব্যথা করিতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে বিষয়টা জানে না সে কি বুঝবে মস্তক কিরে। এরপরে আপনি যদি মাথা ব্যথা করছে, চলিত রূপ মাথা ব্যথা করছে, তাহলে কি সে বিষয়টা বুঝতে পারবে না। আমরা তো এইভাবে অবস্থা। বাংলা ভাষা রীতি প্রধানত আগে লেখেন যে প্রধানত হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে কথ্য ভাষা, কথ্য রীতি। ঠিক আছে, প্রথমে কথ্য ভাষা রীতি, ভাষা রীতি, কথ্য ভাষা রীতি, আরেকটা হচ্ছে লেখ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। এই কথ্য ভাষা রীতির মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। দুটি ভাগটি হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দেখেন, আঞ্চলিক কথ্য ভাষা, আমি সংক্ষেপে লিখছি, আপনারা ডিটেলস লিখবেন যে আঞ্চলিক কথ্য ভাষা। এরপরে আরেকটা আছে হচ্ছে আদর্শ, আদর্শ কথ্য ভাষা, আদর্শ কথ্য ভাষা। লেখ্য ভাষার, এটাই আমাদের মূল কাজে লাগবে, সেটা হচ্ছে সাধু, সাধু এবং চলিত। লেখ্য ভাষা দুই প্রকার, সেটা হচ্ছে সাধু রীতি বা সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত রীতি বা চলিত ভাষা। আমি একটু সংক্ষেপে লিখেছি। হ্যাঁ, এটাকে অপশন দিয়ে লিখবেন যে উপভাষা। এইভাবে শর্ট আকারে পড়লে আপনাদের অনেকদিন মনে থাকবে, এই জন্য হচ্ছে এই প্যাটার্নে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই পর্যন্ত লেখা শেষ, আমরা তাহলে এখন বোঝার চেষ্টা করি। ওকে, সুমন ইসলাম আপনি বলবেন যে উপভাষা বলতে কি বুঝি, আঞ্চলিক ভাষা বলতে আমরা কি বুঝি, বা আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে আমরা মাগুরায় বাস করি না, যে আমি দাবানি খাবানি, হ্যাঁ নেওয়ানি, মানে হ্যাঁ মানে আমাদের এই যে যে আঞ্চলিক ভাষা, মাগুরার যে ভাষা, এটাই হচ্ছে আমরা পরীক্ষায় আসবে যে আঞ্চলিক ভাষার অপর নাম কি, বা আঞ্চলিক ভাষাকে কি বলে, উপভাষা বলে। হ্যাঁ, তারপর নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা। হ্যাঁ, এটা মানে আমাদের দেশ, প্রতিটা দেশেই এরকম বৈচিত্র্য আছে যে বিভিন্ন অঞ্চল ভেদে এক এক ধরনের ভাষা প্রচলিত আছে। আর আদর্শ কথ্য রীতি হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা যে ভাষায় কথা বলি, স্ট্যান্ডার্ড শুদ্ধ যে উচ্চারণ, যে প্রমিত যে আচরণ। হ্যাঁ, বইয়ের ভাষাও আপনি বলতে পারেন, সেটা হচ্ছে আদর্শ কথ্য ভাষা। ঠিক আছে, এখন প্রায় বইতেই তো আমরা এখন সবকিছুতেই চলিত রীতি ব্যবহার করি। ঠিক আছে, তো এখন লেখ্য ভাষার মধ্যে আবার দুইটি রীতি রয়েছে, একটি হচ্ছে সাধু আর একটি হচ্ছে চলিত। এখন এই যে সাধু, আগের কবি সাহিত্যিকগণ বা প্রায় কবি সাহিত্যিকগণ কিন্তু সাধু ভাষার ব্যবহার করেছেন, এবং চলিত রীতি মানে প্রথম সাধু ভাষার ব্যবহার করেন কে বলো? হ্যাঁ, রাইট, প্রথম সাধু ভাষার ব্যবহার করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তাকেই সাধু রীতির প্রবর্তক বলা হয়। এটা লেখেন, সবাই লেখেন যে প্রথম সাধু ভাষার ব্যবহার বা সাধু রীতির প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরেকটা তথ্য লিখবেন, সেটা হচ্ছে গদ্য সাহিত্যে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। এই বিষয়গুলো গদ্য সাহিত্যে, গদ্য সাহিত্য বলতে কি, যে আমরা যে সাহিত্যের যে প্রচলন শুরু হলো, হ্যাঁ, সেই গদ্য যে সাহিত্য, সেই সাহিত্যটাই প্রথম ব্যবহার করেন, সাধু ভাষার প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। তাহলে আরেকটা বিষয় আমরা পেলাম যে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন, রাজা রামমোহন রায়। ওকে, এই শুনে শুনে লিখবেন, এতে কিন্তু আপনাদের লেখার একটা স্পিড বাড়বে। ওকে, এরপরে আমরা চলে আসি চলিত রীতি। চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। তার কোন সাহিত্যের মাধ্যমে? সঠিক, প্রমোদ চৌধুরী। লেখেন প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী 1914 সালে
1914 সালে সবুজ পত্র, সবুজ পত্র এর মাধ্যমে চলিত রীতির প্রবর্তক করেন। তাহলে মোটামুটি আমাদের যতটুকু জানা প্রয়োজন আমরা ততটুকু জেনে নিলাম। এখন আমরা চলে যাব এখন সাধু ও চলিত রীতির যে পার্থক্য, সেই পার্থক্যে। এটাই আমাদের কিন্তু মূল চাকরি পরীক্ষায় বেশি এসে থাকে, এইগুলোও আসবে, তবে আপনারা জানবেন বেসিক সহকারে বিস্তারিত জেনে। এই যে যে বিষয়টা জানলাম এই বিষয়টাকে বলা হয় যে বেসিক বা বিস্তারিত জানা। ঠিক আছে, ওকে। মানুষের মুখের ভাষা হলো উপভাষা। ধন্যবাদ সুমনা ইসলাম, ইমাম মাহাদি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা সাধু ও চলিত রীতির, সাধু ভাষা বলতে কি বুঝি আর চলিত ভাষা বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো আমরা একটু পার্থক্যগুলো জানার চেষ্টা করব। প্রথমে আমি বলে নিই যে বিষয়গুলো কি। যে সাধু রীতি হচ্ছে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে, হ্যাঁ। আর চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল, এটা ব্যাকরণের নিয়ম যেহেতু সে মানে না, সে পরিবর্তনশীল। তাহলে আমরা পার্থক্যটা একটু প্রথমে লিখে নিই। যে সাধু ভাষা, সাধু ভাষা বা রীতি, আবার দিতে পারেন চলিত, চলিত ভাষা বা রীতি। এখন এই সাধু ভাষা আমরা তো জানলাম যে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে। তাহলে 1 নম্বর পয়েন্ট আপনারা দিবেন যে সাধু ভাষা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে চলে, আর চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল। এরপরে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তবে লেখা হলে বলবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে সাধুরীতি ও চলিত রীতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাধুরীতি হচ্ছে গুরু গম্ভীর বা তৎসম শব্দবহুল, গুরু গম্ভীর বা তৎসম শব্দবহুল। আমরা লিখি যে তৎসম শব্দবহুল, তৎসম শব্দ, তৎসম শব্দ। আর চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল। এরপরে সাধুরীতির আরেকটি পার্থক্য হচ্ছে সাধুরীতি নাটকের সংলাপ বা বক্তৃতার অনুপযোগী। হ্যাঁ, যে সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, আর চলিত রীতি উপযোগী। আপনার এতটুকু লিখলে হবে যে চলিত রীতি সংলাপ বা বক্তৃতায় উপযোগী। ওকে, সবুজ কালি অস্পষ্ট। আচ্ছা, তাহলে সবুজ কালিতে আমরা লিখেছি সাধু ভাষা রীতি এবং চলিত ভাষা রীতি। আচ্ছা, এরপরে মূল একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সাধু রীতি এবং চলিত রীতির পার্থক্য কোথায় দেখা যায় বা কোথায় লক্ষণীয় বা কিসে লক্ষণীয়। তাহলে সর্বনাম ক্রিয়া, সর্বনাম ক্রিয়া এবং সর্বনাম ক্রিয়াপদে, ঠিক আছে। তাহলে লেখেন 3 নম্বর বা 4 নম্বর যেটাই হোক, সর্বনাম সর্বনাম ও ক্রিয়াপদে। তাহলে সাধু ভাষা ও চলিত রীতির পার্থক্য, মূল পার্থক্য হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদে। আর এরপরে আরেকটা পয়েন্ট দিয়ে লিখবেন যে সাধু রীতিতে সর্বনাম ক্রিয়া এবং অনুসর্গ, সর্বনাম ক্রিয়া ও অনুসর্গ এর যে পুরো সংক্ষিপ্ত রূপ, চলিত ভাষায় বসবে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর সাধু ভাষায় বসবে হচ্ছে এর বিস্তারিত রূপ। হ্যাঁ, সেটা আমরা বোঝার চেষ্টা করি বিস্তারিত রূপ কি কি আছে। একটা উদাহরণ দিই, ঠিক আছে, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে সর্বনাম ক্রিয়া অনুসর্গ। সর্বনাম আমরা কি ধরতে পারি সাধু ভাষায়? তাহার। হ্যাঁ, আমি লিখি তাহার। সর্বনাম আমরা বুঝলাম যে তাহার। ক্রিয়া কি হতে পারে? করিয়া, করিয়া। আর অনুসর্গ কি হতে পারে? হইতে, হইতে। এখন এটা তো বিস্তারিত রূপ বা সাধু ভাষার রূপ। এখন এটার সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে চলিত ভাষায়। তাহলে তাহারের কি হবে? আর এরপর
করিয়ার হবে হচ্ছে করে, সংক্ষিপ্ত রূপ। এরপরে কি বসবে? হইতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হতে। এটা হচ্ছে পার্থক্য। ওকে, সুমনা ইসলাম, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা লেখা হয়েছে। এখন আপনারা কিছু বিষয় শব্দগুলো লেখেন, যে শব্দগুলো এসে থাকে যে কোনটা সাধুরূপ, কোনটা চলিত রূপ। এখন জুতা, জুতা সাধু না চলিত বলেন? আর জুতো চলিত, এটা লেখেন। এইভাবে আপনারা লিখে, যে সাধু এবং চলিত লিখে আপনারা লেখেন, যে জুতা জুতো। কালো কালি ব্যবহার করি, লেখেন জুতা জুতো। এরপরে কি আছে? মস্তক। মস্তক মানে কি? মস্তক মাথা। এরপরে আর কি কি আছে? যে সর্প। সর্প, সর্প অর্থ কি? সাপ। সর্প চলিত রূপ হচ্ছে সাপ। তাহলে কেউ আপনি যদি মানে আমি ছোট করছি না, যে অশিক্ষিত বা যারা কম পড়াশোনা জানে তাদেরকে যদি বলেন যে আমার মস্তকটা খুব ব্যথা করছে, হ্যাঁ, বা ব্যথা করিতেছে, আমরা সাধু ভাষায় কি বলতে পারি? যে আমার মস্তকটা খুব ব্যথা করিতেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই যে বিষয়টা জানে না, সে কি বুঝবে মস্তক কিরে? এরপরে আপনি যদি মাথা ব্যথা করছে, চলিত রূপ মাথা ব্যথা করছে, তাহলে কি সে বিষয়টা বুঝতে পারবে না? আমরা তো এইভাবে অবস্থা। এরপরে আবার যদি বলে যে সর্পটা আমাকে ধ্বংসন করিয়াছে, হ্যাঁ, তাহলে পরে তো সে একদম গুলাই ফেলবে, কি আবার সর্প টর্প কি? এখন এই যে সাপ, এই যদি বলে সাপ আমাকে কাটছে বা কামড় দিছে, তখন তো বোঝা যাবে। এখন এইভাবে এই বিষয়গুলো আপনারা পড়বেন। এরপরে হচ্ছে হস্ত। হস্ত মানে হাত। আর আমরা আমাদের অনেক দূর এগোতে হবে। এরপর আমরা চলে যাই। তাহলে আমরা মোটামুটি যা বুঝলাম তার ভিতর থেকে আমরা একটু ফিডব্যাক নিই। তাহলে কোন পদে পার্থক্য লক্ষণীয়? সাধু ও চলিত রীতির কোন পদে? ক্রিয়া ও সর্বনাম। এখন চলিত রীতিতে কোন শব্দ বহুল? চলিত রীতি তদ্ভব শব্দ বহুল। আর তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? সংস্কৃত যে শব্দ, ঠিক আছে, সংস্কৃত যে শব্দ সেটা হচ্ছে, সংস্কৃত শব্দের মধ্যে কি, এই যে সাধু ভাষা, এই যে মস্তক, সর্প, এগুলো কিন্তু সংস্কৃত শব্দ, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা ব্যাকরণে চলে যাব। টাইটেল দেন ব্যাকরণ।